আকাশ প্রেজেন্স 5/15 সাথে আছি নাজলা ফাতমি। লিটন শান্তরা ক্রিকেট থেকে হারিয়ে যাবেন কিনা অনেক সময় সেই শঙ্কাতে ভোগে বিসিবি। আর সেই শঙ্কার কারণ 5-7 বছরের ক্যারিয়ার পার করেও ধারাবাহিক হতে না পারা, বলেছেন খালেদ মাহমুদ সুজন। অলরাউন্ডারকে জানিয়েছেন বাংলাদেশ দলের ভালো পারফরমেন্স করতে না পারার প্রধানতম কারণ লিটন সম মিরাজদের ধারাবাহিক পারফরমেন্স করতে না পারা। দেব চৌধুরী রিপোর্ট। লিটন দাসের ব্যাটিং সামর্থ্য নিয়ে সন্দেহ করেন এমন লোক খুব কম। আবার লিটন দাস বাংলাদেশ ক্রিকেটকে দারুণ কিছু দেবেন এটা বিশ্বাস করেন এমন লোকও এখন দিনকে দিন কমছে। এই দ্বিধার কারণ লিটন নিজেই, ক্যারিয়ার জুড়ে অধারাবাহিক। একই দোষে দোষী লিটনের মতোই সৌম্য, শান্ত, মিরাজরা, হয়তোবা আরও অনেকে। 6-7 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাটিয়ে ফেলার পরও তারা যখন পোটেনশিয়াল প্রমিজিং প্লেয়ার হয়ে রয়ে গেছেন, পারফর্ম করতে পারছেন না, এর ব্যাখ্যাটা কি? এটা ওদেরই উত্তর দেওয়া ঠিক হবে, আসলে ওরাই বলতে পারবে। আমি তো সবসময় মনে এই মনে লিটন 100 মারবে, এই মনে লিটন 100 মারবে, বা শান্ত রান করবে, বা মিথুন, বা আপনি যাদের কথা বললেন যে ইয়াংস্টার। বাট আমি একটা কথা বলবো যেটা আমার মনে হয় যে চিন্তা, ক্রিকেট গেম চেঞ্জ, ট্রেনিংয়ের অ্যাটমসফিয়ার, ট্রেনিং প্র্যাকটিসে আরও সময় ব্যয় করা, প্ল্যান করে ট্রেনিং করা, এগুলো আরও বেশি করতে হবে। আপনি একটা ভালো উইকেটে ওই মানে যেটা হয় যে আমরা কমফোর্টেবল জোনে থাকতে চাই সবসময়, আপনি সবসময় কমফোর্টেবল জোনে প্র্যাকটিস করলে হবে না। একটু বাউন্সি উইকেটে একটা বল দিয়ে একটু লাফায় ছেলে পেলে কমপ্লেন করে কি উইকেট বানাইছে গ্রাউন্ড, মানে ইউ হ্যাভ টু প্লে। টেস্ট ম্যাচে তো আপনি এরকম বাউন্সি উইকেট হতেই পারে, একটা বল এরকম উইকেট থেকে লাফাইতে পারে। আপনি এই টেস্ট ম্যাচে দেখলেন না স্পিনের বল কেমনে লাফালো, মানে এটা তো হইতেই পারে, ফাস্ট বল একটা লাফাইতে পারে। সো ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট দ্য কন্ডিশন। ওই আনকমফোর্টেবল জায়গাতেই ইউ হ্যাভ টু লার্ন। এই যে লিটন, মিরাজ, সৌম্য কিংবা অন্যান্য যারা আছেন, তাদের ডিজায়ার্ডের পারফর্ম করতে না পারা, এটা বাংলাদেশ ক্রিকেটকে কি দিনকে দিন আরও পিছিয়ে দিচ্ছে মনে হয়? কারণ স্টিল ইউ আর রিলাইং অন ইউর অনলি সিনিয়র প্লেয়ার্স। সেটা তো একটা অ্যালার্মিং ব্যাপারই, এমন না যে অ্যালার্মিং ব্যাপার না, কারণ বলতেই হয়। কারণ অবশ্যই আমরা তো তাকিয়ে না অবভিয়াসলি, এবং সবচেয়ে বড় কথা দেয়ার আওয়ার মানে আমরা সবসময় যেটা হচ্ছে যে মানে পোটেনশিয়াল আর পারফর্মিং দুইটা কিন্তু দুই ধরনের জিনিস। পোটেনশিয়াল থাকবে, পারফর্ম না করলে তো হবে না, পারফর্ম করতে হবে। এই লেভেলে তো পোটেনশিয়াল নিয়ে তো আপনি 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর যেতে পারবেন না। ইউ হ্যাভ টু থিঙ্ক যে এই পোটেনশিয়াল আসলে কি, আমরা কি বলতে থাকবো যে হ্যাঁ একদিন বিকশিত হবে, কবে বিকশিত হবে? পারফর্ম করতে হবে। যেটা আপনি বললেন যে আমাদের সিনিয়র প্লেয়াররা পারফর্ম যদি আছে না করে তাহলে কী হবে আসলে, বা এই সিনিয়র প্লেয়ারদের তো একদিন এরা খেলবে না, সরে যাবে টিমে, তো তখন এই প্লেয়ারগুলোই সিনিয়র প্লেয়ার হবে। বাট তারা কি তখন আমাদের যেমন আমাদের একটা আপনার হয়তো বা মনে আছে যে একটা সময় পর হঠাৎ করে কিন্তু বাংলাদেশে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিলো ক্রিকেটে, যখন সাকিব মুশফিকরা আসলো, হঠাৎ করে একটা ব্যাচ উদা হয়ে গেল। আমার মনে হচ্ছে ওইরকম কিছু একটা হতে যাচ্ছে নাকি, আবার মানে একটা ব্যাচ উদা হয়ে যাচ্ছে নাকি, আল্লাহ জানে। আমি জানি না যে যখন এই সিনিয়র প্লেয়ারগুলো থাকবে না তখন আসলে এদের যে ইনভলভমেন্ট ক্রিকেটে, এরা যে ট্রেনিং করে, যে এরকম চিন্তা করে, আমার মনে হয় জুনিয়রদের তাদের দেখে এতদিনে শেখা ফেলা উচিত ছিল। কিন্তু সেটা শিখতে পারছে না কেন, বা প্র্যাকটিস করতে পারছে না বা কেন, বা তাদের ডেডিকেশনটা বা আসলে আমি সেটা একটা ইন্টারভিউতে এর আগেও বলেছিলাম যে তারা তো আসলে ফুল টাইম ক্রিকেটার, এখন প্রফেশনাল, তারা গুড পেইড স্যালারি, ম্যাচ খেলে টাকা পায়, সব পায়। তাদের তো ক্রিকেট ছাড়ার কোনো ধারণা থাকার কথা না। আপনাকেই চিন্তা করতে হবে, আপনি ওই 3 ঘন্টার প্র্যাকটিসে ইউ ক্যানট সার্ভাইভ, আপনি ওই 2-3 ঘন্টার টিম ট্রেনিংয়ে আপনি ক্যানট সার্ভাইভ। ইউ হ্যাভ টু ব্যাট ফর আ লং পিরিয়ড অফ টাইম ইফ ইউ আর এ ব্যাটসম্যান ইন এ ডিফারেন্ট কন্ডিশন। আপনাকে সেরকম, আপনি বলার হইলে আপনাকে এরকম করতে হবে। খালি আপনি জিম করলেন, জিমে গেলেন, 40 মিনিট লোয়া টানলেন, ইটস ফিল নট গুড এনাফ ফর ইউ। তাদেরকেও তাদের আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করা উচিত, ইটস টাইম যে আমার কন্ট্রিবিউশনটা কী বাংলাদেশ টিমে, হোয়াট আই এম ডুইং। আমি তাদের কাউকে ব্লেম করছি না, দে আর গুড ক্রিকেটার্স, গুড বয়েজ, খুব ভালো। আমি বলছি না তারা ট্রেনিং করে না, বাট আমি বলছি ভলিউম অফ ট্রেনিং, কোয়ান্টিটি অফ ট্রেনিং, কোয়ালিটি অফ ট্রেনিং, এগুলো তাদেরকে বাড়াতে হবে। আসলে কোয়ালিটি বাড়াতে হবে, কোয়ান্টিটি বাড়াতে হবে, ভলিউমও বাড়াতে হবে, এখন আর উপায় নেই। লিটন দাসরা কবে প্রতিভাবান থেকে পারফর্মার হবেন, তারা আদৌ ধারাবাহিক হবেন তো, এই দুই প্রশ্নের উত্তর না মেলায় দারুণভাবে বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট, থমকে আছে এগিয়ে যাওয়া। দেব চৌধুরী, অলরাউন্ডার। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সব আকাশ জুড়ে। এই ঈদে আকাশের যে কোনো টাচ পয়েন্ট থেকে নতুন আকাশ সংযোগ কিনলেই পাচ্ছেন 500 টাকা ডিসকাউন্ট। অফারটি চলবে 14 মে পর্যন্ত। আজই চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। সাকিব আল হাসান টেস্ট খেলতে প্রস্তুত। আগামীতে সাদা পোশাকে বাংলাদেশের যে খেলাগুলো আছে সেগুলোতে খেলার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন সাকিব। দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব দাবি করেছেন আইপিএলে 3 ম্যাচ খেললেও তার বিশ্বকাপ প্রস্তুতির জন্য নাকি অতটুকুই ভালো কাজ করবে। অনিক জাবেরের রিপোর্ট।
বাংলার আকাশের উজ্জ্বলতম নক্ষত্র সাকিব আল হাসান। দেশে বিদেশে মাঠে কিংবা মাঠের বাইরে সাকিব যেখানেই থাকুক না কেন তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে বাংলার সুপার বয় এখন ভারতে। করোনার কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় নিচ্ছেন দেশে আসার প্রস্তুতি। শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে বিশ্বকাপের প্রস্তুতির কথা বলে আইপিএল খেলতে গিয়েছেন টাইগার অলরাউন্ডার। সেটা নিয়ে সমালোচনাও হয়েছে বেশ। কেমন হয়েছে সাকিবের বিশ্বকাপের প্রস্তুতি, ভারত থেকে জানিয়েছেন সাকিব। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে আইপিএলে খেলতে গিয়েছিলেন বিশ্বকাপের প্রস্তুতির কথা বলে, কিন্তু এখন তো সেই প্রস্তুতিটাও ঠিকভাবে হলো না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে সাকিবের পারফর্মটা চোখে লাগেনি কারোই। আইপিএলে 3 ম্যাচ খেলে 38 রান করে নিয়েছেন 2 উইকেট। তবে ভারতে বসেও শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্টের খবর নিয়মিত রেখেছেন। শ্রীলঙ্কায় টেস্ট হেরে এলো বাংলাদেশ দল, ফলাফল নিয়ে কি বলবেন? বেশ কিছুদিন ধরে সমালোচনা হচ্ছে বাংলাদেশের স্পিনারদের নিয়ে। উইকেটের সহায়তা না পেলেই নাকি স্পিনারদের বল কাজ করে না, সেটা নিয়ে টাইগার অলরাউন্ডারেরও ভাবনা আছে। উইকেট স্পিন সহায়ক না হলে বাংলাদেশের স্পিনাররা তেমন কার্যকর নয়, কিন্তু সেরকম উইকেট তো আর সব সময় পাওয়া যাবে না। এ জায়গায় কি আরও কাজ করার আছে? সামনে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচি। জিম্বাবুয়ে, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের সাথে আছে টেস্ট ম্যাচ। সবার ভরসা সাকিবকে নিয়ে। সাকিব দলে থাকলেই নাকি প্রাণ ফিরে পায় বাংলাদেশ, কিন্তু সাকিব কি খেলবেন সেই টেস্টগুলো? জুনের শেষ দিকে টেস্ট খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এরপর এবছরই পাকিস্তান, শ্রীলঙ্কা দল টেস্ট খেলতে আসবে। বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে। এই টেস্টগুলোতে আপনাকে পাবে তো দল? সাকিব আপাতত কোনো কিছু না ভেবে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ভাবছেন, কিন্তু সেই সিরিজের জন্য কতটুকু প্রস্তুত তিনি? দেশে এসে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ওয়ানডে সিরিজের আগে অনুশীলনের তেমন সময় কই। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ। দেশে এসে 14 দিন কোয়ারেন্টাইনের পর যে সময় পাবেন, সেটা কি প্রস্তুতির জন্য যথেষ্ট হবে? সাকিব যে কোনো পরিস্থিতির সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিতে পারে। লঙ্কানদের বিপক্ষে অনুশীলনের তেমন সুযোগ না পেলেও মাঠে খুব ভালোই করবে সাকিব, এটাই সবার প্রত্যাশা। অনিক জাবের, অলরাউন্ডার। ঈদের খুশি আকাশ জুড়ে। এই ঈদে আকাশ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। লকডাউনের এই সময় খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিংয়ের সবার আগে ইভ্যালি। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ইভ্যালিতে। মনির, রফিক, রাজ্জাক ও সাকিব, বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের ট্র্যাক রেকর্ড বরাবরই সমৃদ্ধ। দেশের ক্রিকেটে লেফট আর্ম অর্থোডক্সদের দাপটে একটা সময় বাকিরা হয়ে থাকতেন ছায়া। সেই সময় বদলেছে, সংখ্যাও বেড়েছে। সাকিব, তাইজুল বাদ দিলে দেশে এখন মানসম্মত বাঁহাতি স্পিনার কয়জন আছে? টাইগার ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের অর্জন আর এখনকার অবস্থা এক করে জানাচ্ছেন মাহরুষ প্রত্যয়। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পাওয়া না পাওয়া, হওয়া না হওয়ার অনেক হিসেব জমে আছে এই একটা নামে। বাঁহাতি স্পিনারদের হিসাব আসে আরও একটা নাম, তাইজুল ইসলাম। সময় দিনের পরিক্রমায় তাইজুলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তো কম ওঠে না। তবে দিন শেষে সাকিবের পর ভরসা রাখতে হয় ওই তাইজুল ইসলামেই। যেন গরিবের সংসার, যা আছে তাতেই সুখ খুঁজে নিতে হয়।
বাংলাদেশ ক্রিকেটকে সাকিব সার্ভিস দিয়েছেন অনেকটা সময়, এখনো দিচ্ছেন। তার ব্যাটিংটা একপাশে রেখে শুধু বাহাতি স্পিন দিয়েই তিনি বাংলাদেশ দলের প্রথম পছন্দ। তাইজুল ইসলামের প্রথম পছন্দ না হলেও দলে তিনি বিবেচিত হন প্রায় নিয়মিত। তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজেও। যে উইকেটে জয় বিক্রমার মতো অভিষিক্ত স্পিনারের স্পিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিল ছন্ন ছাড়া, সে উইকেটেই তাইজুলরা ছিলেন নির্বিষ। একসময় বাংলাদেশে ছিল বাহাতি স্পিনারদের স্বর্গ। দলে এমন অবস্থা ছিল কাকে ছেড়ে নির্বাচকরা কাকে খেলাবেন সেটা নিয়ে ভাবনায় পড়তে হতো। দিনে দিনে ক্রিকেটে দলগুলোর উন্নতি হয়েছে, বদলেছে ক্রিকেটও। তবে উন্নতি তো দূরে, নিজের শক্তির জায়গা থেকেই বরং পিছিয়েছে বাংলাদেশ। হিসেব বলে গেল 8 বছরে সাকিব আর তাইজুল ছাড়া বাহাতি স্পিনে বলার মতো কেউই তেমন কিছু করতে পারেননি। অথচ বাংলাদেশ দলে স্পিনারদের সাফল্য ছিল বেশ নজরকাড়া। 1990 সালে বাংলাদেশের প্রথম বাহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের নাম তোলেন এনামুল হক মনি। সেখান থেকেই শুরু, তারপর একটা নতুন যুগের পথ চলা। বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ রফিক, বনে ছিলেন ম্যাচ সেরা। 2005 সাল জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। সেই সিরিজেই এনামুল হক জুনিয়র নিয়েছিলেন 18 উইকেট। 3 বছর বাদে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 100 উইকেট শিকার করেন মোহাম্মদ রফিক। রফিকের অবসরের পরের টেস্টেই সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন 36 রানে 7 উইকেট। 2010 সালে সাকিবের নেতৃত্বে নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। 2013 সালে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে 200 উইকেটের মাইলফলক স্পর্শ করেন আব্দুল রাজ্জাক। এরপর শুধু তাইজুল ইসলাম আর সাকিব আল হাসান। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারানো সহ আরো অনেক রেকর্ডেই আছে সাকিব আল হাসানের নাম। বাহাতি স্পিনারদের এত রেকর্ডের কথা শুনে ক্লান্ত লাগতে পারে, অথচ বাংলাদেশ ক্রিকেটে তাদের সোনালী যুগটাই ছিল এমন। বাংলাদেশের সাফল্য জয়ের গল্পে তাদের অবদান ছিল সামনে থেকেই। তবে দিনে দিনে মলিন হচ্ছে সেই সোনালী যুগ, সাফল্যের আলো যেন বহুদূর। বিসিবি সবসময় পাইপলাইনের কথা বলে, শক্ত পাইপলাইনের যদি হয় এমন মলিন দশা, তবে আর কি বা বলার থাকে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো বিলুপ্তির পথে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সান্ত্বনা খুঁজতে পারেন সেখান থেকেই। ভারত প্রত্যয় অলরাউন্ডার। সব ঠিক থাকলে 31 মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আর ওই লিগ নিয়েই নিজেকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন এনামুল হক বিজয়। জাতীয় দল থেকে অনেকটাই দূরে সরে যাওয়া বিজয় মনে করেন টাইগার জার্সিতে এখনও তার ফেরার সুযোগ রয়েছে এবং সেটাই লক্ষ্য। সাইফুল রূপকের রিপোর্ট। বিজয়, নেট প্র্যাকটিস এবং ড্রিলে দেখলাম যে খুব হার্ড হিটিং শট খেলছেন, লফটেড ড্রাইভ বা বড় শট খেলছেন, মানে লক্ষ্যটা কি আসলে? আসলে আমরা সবাই জানি যে অনেকদিন পরে আমাদের ক্রিকেট শুরু হচ্ছে ডিপিএল দিয়ে। তো ডিপিএল যেহেতু T20 ফরম্যাট, আর আমার হাতে একটু ব্যথা ছিল, সো সব কিছু রিকভারির জন্য আমি একটু প্রথমেই শুরু করেছি যে কিছু লফটেড শট আমার অবস্থানটা জানার জন্য। সো ড্রিলের মধ্যে দিয়ে এখন পর্যন্ত আছি। আমার শ্রীলঙ্কা সফরে একটা টার্গেট ছিল যে আমি যদি ন্যাশনাল লিগটা ভালো মতো খেলতে পারি তাহলে শ্রীলঙ্কা সফরটা একটা বিবেচনায় থাকতে পারবো। তো যেহেতু খেলতে পারিনি, আমি ট্যুরটা করতে পারলাম না, অবশ্যই এখন টার্গেটটা হলো ডিপিএল ঘিরে সম্পূর্ণ। তো ডিপিএলের 11টা ম্যাচ সুযোগ পাবো এবং আমি প্রাইম ব্যাংকের হয়ে খেলতে পারবো। জিম্বাবুয়েতে T20 যে বাংলাদেশ সফর করবে সেখানে T20 আছে 3টা, আবার এই বছরে বিশ্বকাপ, মানে একটা তো গোল সেট নিশ্চয়ই করেছেন। কোন ফরম্যাট দিয়ে আবার ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতে চান? রূপক ভাই, আপনি তো জানেন যে আমার সবসময় খুব পছন্দের গেম ক্রিকেটটাকে ভালোবাসি। তো ক্রিকেটের ফরম্যাট অনুযায়ী আমি খেলতে চাই। সো টিম যখন চাবে টেস্ট ক্রিকেট আমার ওইভাবে খেলার জন্য আমি ওইভাবে চেষ্টা করব। ওয়ানডে যেভাবে টিম চাবে সেভাবে খেলার জন্য, T20 যেভাবে চাবে সেভাবে খেলার জন্য। তো আমি সবসময় নিজেকে প্রিপারেশনে রাখি বা প্রিপেয়ার্ড রাখি 3 ফরম্যাটস অফ গেমের জন্য আমি যেন প্রস্তুত আছি কিনা, আমার বেসিক ঠিক আছে কিনা, আমার মাথা পড়ে যাচ্ছে কিনা, আমি অ্যালাইনমেন্ট অনুযায়ী খেলছি কিনা, বল চুজিংয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি এইগুলোর দিকে ফোকাসড অনেক থাকি। মিরাক্কেলভাবে বলতে পারেন যে বিপিএলের পরে একটা জিম্বাবুয়ে সিরিজ ছিল যখন আমি ন্যাশনাল টিমে কল পেয়েছিলাম। সো এখনও আবার আমি এই একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে যেটার পরে জিম্বাবুয়ে একটা সিরিজ আছে। সো মিরাক্কেল হলেও যদি আমি এখানে পারফরমেন্স করতে পারি অবশ্যই জাতীয় দলের সুযোগ আসবে। সো আমিও 100% রেডি থাকবো যে এই টুর্নামেন্টটার জন্য খুব মনোযোগ সহকারে খেলতে পারি। বিজয়, আপনি বলছিলেন বেসিকটা মেনটেন করতে চাচ্ছেন, যেটা 3 ফরম্যাটের জন্য খুবই এসেনশিয়াল, কিন্তু T20-তে দেখা যায় যে একটু ইনোভেটিভ শট খেলতে হয়, সাইড শট খেলতে হয়, মানে একটু ডিফারেন্ট কিছু দিয়ে আপনার অনেক সময়
ক্রাঞ্চ সিচুয়েশনে রান বের করতে হয়, এগুলো নিয়ে কাজ করছেন কিনা? আসলে আমি অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান আমি যদি সাপোজ পাওয়ার প্লেটা সুন্দর মতো ইউটিলাইজ করতে পারি, টিমের জন্য রান কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো অ্যাজ এ ওপেনার কিন্তু আমার সবসময় লক্ষ্য থাকবে যে পাওয়ার প্লেটা কীভাবে ইউজ করা যায়। তা আমি যদি 15-16 ওভার পর্যন্ত ক্যারি করতে পারি তো অটোমেটিক কিন্তু টিমের রান 160-170-এর দিকে কিন্তু পৌঁছায় যাবে বা 40-এর দিকে। সো আমি সবসময় টার্গেট করি যে শুরু থেকে 14-15 ওভার পর্যন্ত কীভাবে যাব, তারপরে কিন্তু যেহেতু আমি সেট হয়ে যাচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি অনেক ভ্যারিয়েশন শট কিন্তু আমি খেলতে পারবো। সো আমার মেইন টার্গেট থাকবে যে আমি 14-15 ওভার পর্যন্ত 16 ওভার পর্যন্ত কীভাবে ম্যাচটাকে ক্যারি করবো, সেটা এখন লক্ষ্য আছে। এখানে আপনি যে বললেন যে লম্বা সময় 15-16 ওভার খেলতে চান, এখানে একটা ফিটনেসের একটা ইস্যু থাকে। টি-20তে শুধু হচ্ছে 4 ছক্কার খেলা তা না, আপনারা যদি বাবর আজমের ইনিংস দেখেন, কোহলির ইনিংস দেখেন, স্ট্রাইক রোটেট করা, 1-2 করা, মানে গ্যাপে খেলা, এগুলো নিয়ে কাজ করছেন কিনা ফিটনেস এবং এই যে সিঙ্গেল বের করা, গ্যাপ খোঁজা? হ্যাঁ, নতুন বলে কিন্তু আমরা সবাই মোটামুটি জানি যে নতুন বলে সার্কেলে সবাই ফিল্ডার কাছে থাকে, সিঙ্গেলসের পরিমাণটা একটু কম থাকে, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। তারপরেও চেষ্টা করা যে ওর মধ্যে থেকে সিঙ্গেল বের করা যায় না, অপোনেন্ট যে ব্যাটসম্যান আছে ইশারাতে যে জিনিসগুলো শর্ট অ্যান্ড শার্প যে রানগুলো থাকে সেগুলো নিয়ে নেওয়া, বা আমি যেগুলোতে উইকনেস আছি অপোনেন্ট ব্যাটসম্যান ওটাকে হ্যান্ডেল করতে পারছে কিনা বা তার উইকনেসটা আমি হ্যান্ডেল করতে পারছি কিনা, একটা দারুণ পার্টনারশিপের মাধ্যমে একটা ক্যারি করে পাওয়ার প্লেটা। তারপরেও যে সিঙ্গেলের ব্যাপারটা থাকে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট 3 ফরম্যাটস অফ গেমে, যে আমি স্ট্রাইক রোটেট করছি কিনা। সো সেই জিনিসের ব্যাপারে অনেক বেশি ফোকাসড আছি। বিসিসিআই টাকার পাগল ও লোভী, তাই আইপিএল নিয়ে এত মাতামাতি। কড়াই বক্তব্য দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তার মতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অতি লোভী মানসিকতার কারণেই করোনার তীব্রতায়ও চলছে আইপিএল। শোয়েবেরই স্বদেশী জুনায়েদ খান আবার কথার তোপ দেখেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে। অনিক জাবেরের রিপোর্ট। শরতের আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদলায় পাকিস্তানের ক্রিকেট। দেশটির ক্রিকেট খেলা দেখলে মাঝে মাঝে মনে হয় পাকিস্তানের চেয়ে ভালো দল বিশ্বে দ্বিতীয়টি নেই। বাবর আজমরা আবার ছোট ছোট দলের সাথেও জাতাভাবে ম্যাচ হারে, এজন্যই পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল দল। ক্রিকেটে পাকিস্তানের উত্থান পতনের পিছনে দায় আছে দেশটির সামাজিক আর রাজনৈতিক প্রেক্ষাপটের। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে বোমা ফাটিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার জুনায়েদ খান। কোচ আর অধিনায়কের সাথে ভালো সম্পর্ক না থাকলে দলে জায়গা পাওয়া যায় না। পাকিস্তানের ক্রিকেট নিয়ে এমন কথা প্রায়ই শোনা যায়। একই অভিযোগ করেছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা জুনায়েদও। পাকিস্তান ক্রিকেটকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের রাগ আর ক্ষোভের কথা জানিয়েছেন তিনি। যদি কোচ আর অধিনায়কের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে দলে বেশি সুযোগ পাওয়া যায়। আমি আর ইয়াসির শাহ ছোট শহর থেকে উঠে এসেছি, আমাদের ওখানে কোনো মিডিয়া ব্যক্তিত্ব নেই, তাই মিডিয়া থেকে আমাদের নির্বাচন নিয়ে নির্বাচকদেরও কোনো চাপ নেই। 2011 সালে অভিষেকের পর টানা জাতীয় দলে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। সময়ের সাথে সাথে দলের 3 ফরম্যাট থেকেই ছেটে ফেলা হয় তাকে। এখন পর্যন্ত 22 টেস্ট খেলে 71 উইকেট আর 76 ওয়ানডেতে 110 উইকেট পেয়েছেন জুনায়েদ, তারপরও বাদ পড়তে হয়েছে। আমি 3টি ফর্মেটে জাতীয় দলে নিয়মিত ছিলাম, পারফর্ম করার পরেও সুযোগ দেওয়া হচ্ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাসান আলীর পরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলাম, কিন্তু নির্বাচকদের হিসেবের খাতায় ছিলাম না, যে কারণে আমাকে বাদ দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে নাম আসার পরেও আমাকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। জুনায়েদ খান খেপেছেন নিজ দেশের ক্রিকেট কর্তাদের ওপর। সাবেক আরেক পাকিস্তানি ক্রিকেটার আবার খেপেছেন ভারতীয় বোর্ড কর্তাদের ওপর। ভারতে করোনা ভয়াবহ রূপ নেওয়ার পর থেকেই আইপিএল বাতিলের দাবি তুলেছিলেন শোয়েব আখতার। বিসিসিআই তখন সেটা না শুনলেও বাধ্য হয়ে লিগ স্থগিত করেছে। নিজের ইউটিউব চ্যানেলে এসে আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার। অনিক জাবের, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। ঈদের খুশি জমবে এবার আরও বেশি। শুধুমাত্র আকাশের ওয়েবসাইট থেকে নতুন আকাশ সংযোগ কিনলেই পাচ্ছেন 500 টাকা ডিসকাউন্ট, সাথে প্রথম মাসের রিচার্জে 200 টাকার ক্যাশব্যাক। 22 এপ্রিল শুরু হওয়া অফারটি চলবে 14 মে পর্যন্ত। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.akashdth.com। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।